শুনতে পাচ্ছেন আপনারা? আজকে আমাদের স্ট্যাটিস্টিক্স ক্লাস। আমরা লাস্ট যে অধ্যায় করছিলাম সেটা ছিল ইন্ডেক্স নাম্বার। মোটামুটি আমাদের ইন্ডেক্স নাম্বারটা শেষ। আমরা তাহলে নতুন অংশ শুরু করছি। দেখেন, আমাদের যে নতুন অংশ এটা হচ্ছে কোরিলেশন, সহসম্বন্ধ। এই যে কোরিলেশন, এই কোরিলেশনের যে বিষয়টা আছে এটাকে আপনাকে বেশ কয়েকটা শর্ত এখানে আপনাকে মাথায় রাখতে হবে। যদি শর্তগুলোকে আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি এই অঙ্কটা খুব সহজে আসলে করা যায়। আমরা যেমন যখন ইন্ডেক্স নাম্বার করছিলাম, দেখেন আমাদের মূল একটা সূত্রের উপরে ভিত্তি করে আমরা কিন্তু ওখান থেকে প্রত্যেকটা সূত্রকে তৈরি করতে পারতাম। মানে আমরা শর্তগুলো মনে থাকলে আমরা ওখান থেকে একটা সূত্র মনে রাখলে আমরা সবগুলোকে তৈরি করতে পারতাম বিভিন্ন শর্ত অনুযায়ী। তাহলে ঠিক এখানেও তাই। আপনার দেখেন এই যে কোরিলেশন সম্পর্কটা আছে, অর্থাৎ কোরিলেশন যে অধ্যায়টা আছে, এটা আপনাকে দুইটা ভাগে প্রথম অবস্থা নির্ণয় করতে হবে। একটা নর্মাল যে কালফেয়ারসার কোরিলেশন আর একটা র্যাঙ্ক কোরিলেশন, দুইটা আছে। দেখেন, একটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। এই কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের সূত্রে প্রথমে লেখা আছে কি কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন এখানে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হচ্ছে। দেখেন তো সূত্রটা কি দেওয়া আছে, সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এন। টোটালটার সাথে ভাগ সম্পর্কে আছে রুট ওভার সেকেন্ড ব্র্যাকেট সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স তার হোল স্কোয়ার বাই এন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু। তার মানে এই যে অংশটা এটা গুণ সম্পর্কে আছে, রুটের মধ্যে দুইটা অংশ, সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই এর হোল স্কোয়ার বাই এন। দেখেন তো এই যে অংশটা আমরা দেখলাম, তাহলে এখানে কি কি জিনিস আছে আমার কাছে? একটা এক্স ওয়াই আছে, একটা এক্স আছে, একটা ওয়াই আছে, একটা এন আছে, একটা এক্স স্কোয়ার আছে, একটা ওয়াই স্কোয়ার আছে। তাহলে এক্স ওয়াই এর যে গুণ সম্পর্ক, অর্থাৎ যতগুলো অংশ আমার এক্স ওয়াই থাকবে সেই ততগুলো অংশের এক্স ওয়াই কে আমরা যখন যোগ করব তখন সেটা আসবে কি আমার সামেশন এক্স ওয়াই। ঠিক পরবর্তীতে আমি যদি সামেশন এক্স ওয়াই এর পরে আমরা যদি আবার বলি যে সামেশন এক্স ওয়াই এর পরবর্তী আমার যদি আরো কিছু প্রয়োজন হয়, দেখেন এটা সামেশন এক্স ওয়াই, অর্থাৎ একটা এক্স একটা ওয়াই আমরা গুণ করে সেই টোটাল অংশটাকে যদি আমরা যোগ করি, এক্স ওয়াই যে কয়টা থাকবে সেই কয়টা হবে সামেশন এক্স ওয়াই। এরপরে দেখেন সামেশন এক্স, তাহলে আমার অঙ্কে যে কয়টা এক্স থাকবে সবগুলার যোগফল সামেশন এক্স, একটা সামেশন ওয়াই, আর একটা এন। এন বলতে কয়টা অবজারভেশন নিয়ে আপনি কাজ করছেন। তাহলে আপনার এন আছে, এক্স আছে ধরে নেন আপনার কাছে 10টা, তাহলে ওই এক্স 10টাই হচ্ছে আপনার এখানে 10টা অবজারভেশন, অর্থাৎ এন এর মান 10। তাহলে এক্স যদি 10টা থাকে ওয়াইও আপনার 10টা থাকতে হবে। তার মানে এক্স আর ওয়াই সবসময় কি থাকবে, সমান সংখ্যক থাকবে। তাহলে আমরা এই যে অংশটুক দেখলাম, আমরা একটা সূত্র, তাহলে এটা কি বলছি, কোইফিসিয়েন্ট অফ কোরিলেশন। তাহলে কোইফিসিয়েন্ট অফ কোরিলেশনকে আমরা কি দেখলাম, ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কোরিলেশন দুই প্রকার, একটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আর একটা হচ্ছে র্যাঙ্ক কোরিলেশন। র্যাঙ্ক কোরিলেশনটাকে বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়, আর কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখেন এই যে অঙ্কটার মধ্যে আমরা কি কি পাইলাম, তাহলে সামেশন এক্স ওয়াই পাইলাম, সামেশন এক্স পাইলাম, সামেশন ওয়াই পাইলাম, এন পাইলাম, সামেশন এক্স স্কোয়ার, সামেশন এক্স তার হোল স্কোয়ার। তার মানে দেখেন তো এই যে অংশটা সেটা কিন্তু তার স্কোয়ার বাই এন, সামেশন ওয়াই স্কোয়ার, সামেশন ওয়াই তার হোল স্কোয়ার বাই এন। তাহলে এই যে সূত্রটা, এই সূত্রটা আপনার এই অংশের জন্য একটু বড় মনে হবে, কিন্তু এই সূত্রটাকে আপনাকে ভালোভাবে আত্মস্থ করতে হবে। তাহলে আপনি মোটামুটি এখান থেকে এই সূত্র মনে রাখলেই, আমরা যেমন ইন্ডেক্স নাম্বারের সূত্র মনে রাখছিলাম, আমরা এর পরবর্তীতে আমরা ক্যালকুলেশন করতে পারছিলাম টেবিলে, অর্থাৎ টেবিল থেকে আমরা মানটা নির্ণয় করতে পারছিলাম। তাহলে এখানেও ঠিক একইভাবে আপনি যদি এই সূত্রটা মনে রাখতে পারেন তাহলে আপনি টেবিল থেকে মান নির্ণয় করতে পারবেন। আচ্ছা, তাহলে এই যে সূত্রটা আমরা দেখলাম, এখন দেখেন এই সূত্রটা দেখার পরেই আমার কাছে কি আছে, এরপরেই আমার কাছে একটা বলছে কমেন্ট করতে, বলছে কমেন্ট। তাহলে আপনাকে মনে রাখতে হবে, যদি আপনি কোরিলেশন করতে চান তাহলে আপনার কমেন্ট এক কথায় বাধ্যতামূলক, আপনাকে কমেন্ট করতেই হবে। তাহলে এবার এই কমেন্টসটা দেখেন কিভাবে বলছে, হে আর আর সমান ডট ডট, অর্থাৎ আর এর একটা মান আমরা পাবো। এই যে আর ক্যালকুলেশন করছিলাম আমরা, তাহলে আর এর আমরা যে কোনো একটা মান পাবো। এই যে আর এর মানটা, তাহলে হে আর আর সমান আমার সেই মানটা লিখতে হবে। তাই বলছে দেখেন, সো দেয়ার ইজ এ, এই ডট ডট আবার দেওয়া আছে, বলছে ডিগ্রি অফ পজিটিভ অর নেগেটিভ, অর্থাৎ হয় পজিটিভ হবে নতুবা নেগেটিভ হবে,
কোরিলেশন বিটুইন টু ভেরিয়েবলস, অর্থাৎ যে দুইটা ভেরিয়েবল, একটা এক্স একটা ওয়াই, এই দুইটা ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করছি। তাহলে এই দুইটা ভেরিয়েবল নিয়ে যখন আমরা কাজ করব, আর এর মান যা হবে, এবং যা হবে বলতে কি, সম্পূর্ণ ওয়ানের উপরে হবে না, অর্থাৎ সেটা ওয়ান হতে পারে এবং পয়েন্ট থাকতে পারে এবং সর্বোচ্চ ওয়ান হতে পারে, ওয়ানের বেশি হবে না। দেখেন এখানে একটা রেখাচিত্র দেওয়া আছে। এই রেখাচিত্রটা দেখে আমরা কি বুঝছি? দেখেন তো রেখাচিত্রটা কি বোঝানো হয়েছে। এটা নিরপেক্ষ অংশ শূন্য, এই পাশটা গেছে আমার প্লাস, আর এই পাশটা আসছে কি আমার মাইনাস। তাহলে এই মাইনাস দেখেন, 0 থেকে 0.30 যে অংশটা আছে এই অংশ পর্যন্ত লোয়ার, 0.3 থেকে 0.9 পর্যন্ত মডারেট, 0.9 থেকে 1 পর্যন্ত হাইয়ার, অর্থাৎ ওয়ানের নিচ পর্যন্ত, 999 পর্যন্ত। তাহলে 0.99-এর পরে যখনই আমার ওয়ান হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে পারফেক্ট। দেখেন এখানেও একইভাবে, 0 থেকে 0.30-র উপরে, তার মানে 0.30, তার 0.29, 0.29 পর্যন্ত লোয়ার। ঠিক 30 থেকে 0.89 পর্যন্ত আমার কি মডারেট। 9 থেকে, অর্থাৎ 0.90 থেকে ওয়ানের আগ পর্যন্ত, অর্থাৎ 99 পর্যন্ত আমার কি, চকলেট পকেট ভরেছে। তাহলে এটা হচ্ছে হাইয়ার। তাহলে আমার কাছে তিনটা স্টেপ কি কি, 0 থেকে 0.3, 0.3 থেকে 0.9, আর 0.9 থেকে 1 পর্যন্ত। তাহলে এই যে তিনটা স্টেপ, লোয়ার মডারেট আর হাইয়ার, আর যদি ওয়ান হয়ে যায় তাহলে সেটা পারফেক্ট। তাহলে দেখেন এখানে দেওয়া আছে +1 অথবা -1 হলে পারফেক্ট ডিগ্রি। তাহলে এই যে অংশটা আমরা দেখছিলাম যে একটা কমেন্টের অংশ ছিল, সেই কমেন্টের অংশ তাহলে কি, আমরা কমেন্ট হেয়ার আর সমান এত, সো দেয়ার ইজ এ, আমার হয় যে মডারেট হবে, হাইয়ার হতে হবে, লোয়ার হবে, নতুবা পারফেক্ট হবে। তাহলে যদি সাপোজ ধরে নেন আমরা আর এর মানটা ধরে নিচ্ছি 0.29 আছে, তাহলে 0.29 যদি হয় তাহলে আমরা কমেন্টটা কিভাবে লিখবো, কেউ বলতে পারবেন? আমার কাছে তো দেওয়া আছে সবকিছু। তাহলে আমরা এখানে কি লোয়ার লিখতাম? হবে। হ্যাঁ, তাহলে লিখতাম কি, সো দেয়ার ইজ এ লোয়ার ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন। কিন্তু যদি এখানে আমার মাইনাস থাকতো তাহলে আবার কি লিখতাম, সো দেয়ার ইজ এ লোয়ার নেগেটিভ। ডিগ্রি অফ নেগেটিভ কোরিলেশন। ঠিক আছে, বিটুইন টু ভেরিয়েবলস। তাহলে এই অংশটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, অর্থাৎ আপনার যখনই আর এর মান নির্ণয় করবেন তখনই সেই আর এর মানের বিপরীতে আপনাকে একটা কমেন্ট করতে হবে। তাহলে এই পর্যন্ত কি বোঝা গেল? আমরা এই যে সূত্রের এই যে দুটা পার্ট বুঝলাম, দুইটা পার্ট, একটা হচ্ছে কমেন্ট পার্ট আর একটা আর এর মান নির্ণয়। এই পর্যন্তই কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, তাহলে এই দুইটা অংশ আমাদের গেল। এটা আমরা তাহলে একটা কি করছিলাম, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, ছোট হাতের আর। দেখেন এই পর্যন্ত যখন আমরা করছি, এবার দেখেন আমাদের একটা একটা করে শর্ত চলে আসছে। শর্তগুলো কেমন? প্রথম যে শর্তটা আছে সেটা কি বলছে দেখেন, যদি অঙ্কে, তাহলে এখানে প্রথম শর্তে বলছে কি, যদি অঙ্কে ওপেনিয়ন, এক্সপ্লেইন, ইন্টারপ্রেট, অর্থাৎ আপনাকে যদি ওপেনিয়ন দেখাও, অর্থাৎ আপনার মতামত দেখান, এক্সপ্লেইন ব্যাখ্যা করেন, তাহলে এই ধরনের যদি কোনো কথা বলা থাকে, অর্থাৎ এই তিনটা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড যদি আমার অঙ্কের মধ্যে দেওয়া থাকে, তাই বলছে দেখেন, ওপেনিয়ন, এক্সপ্লেইন আর ইন্টারপ্রেট, এই ওয়ার্ড তিনটির যদি যে কোনো একটা ওয়ার্ড আমার অঙ্কের মধ্যে দেওয়া থাকে তাহলে কি করতে হবে? তাহলে দেখেন দুইটা শর্ত, টি টেস্ট অথবা প্রবাবেল ইরোয়ার। তাহলে দেখেন আমার যদি সিম্পল থাকে, এই সকল তথ্য আমার অঙ্কের মধ্যে দেওয়া ছিল না, তাহলে আমি ওই পর্যন্ত শেষ, আমরা আগে যে পর্যন্ত করছি। কিন্তু অঙ্কের মধ্যে যদি ওপেনিয়ন, এক্সপ্লেইন, ইন্টারপ্রেট এই ধরনের তথ্য থাকে তাহলে আমাকে আবার সত্যে চলে যেতে হবে, অন্য সত্য কি সেখানে, টি টেস্ট অথবা প্রবাবেল ইরোয়ারের। তাহলে এই টি টেস্ট আর প্রবাবিলিটি এরর আবার আমাকে দুইটা শর্ত আছে, যে কখন কোনটা করতে হবে সেটা তো আমি জানি না। আমি শুধুমাত্র শিখছি কি, ওই তিনটা তথ্য থাকলে আমাকে টি টেস্ট অথবা প্রবাবিলিটি এরর করতে হয়, সেটা আমরা দেখলাম। তাহলে দেখেন এবার এই প্রবাবিলিটি এরর আর টি টেস্ট আমরা কখন করব? আমাদের আরো শর্ত আছে। শর্ত কি বলছে, যদি অঙ্কে টি টেস্ট টেবিল, অর্থাৎ টি টেস্টের একটা মান যদি দেওয়া থাকে, অর্থাৎ টি টেস্ট টেবিল ধরনের একটা শর্ত আছে আপনাদের স্ট্যাটিস্টিক্স বইয়ের একেবারে লাস্ট অংশের দিকে থাকে, তাহলে ওটা দেওয়া থাকতে পারে, অথবা আপনার এই বইয়ের মধ্যে আপনার যে অঙ্ক করছেন এই অঙ্কের সাথেই থাকবে।
তাহলে বলছে কি যদি অঙ্কে টি টেস্ট টেবিলের মান দেওয়া থাকে তাহলে টি টেস্ট করতে হবে। তাহলে অঙ্কে যদি টি টেস্ট টেবিলের মান দেওয়া থাকে তাহলে আমার অঙ্কে সেই অংশটাকে টি টেস্ট করতে হবে। এবার টি টেস্টের শর্ত কি বা সূত্র কি? সেই টি টেস্টের সূত্র হচ্ছে আর √n-2 বাই √1 - r²। তাহলে আমরা এই যতটুক দেখলাম তার মধ্যে আমরা কি দেখলাম, যদি আমার অঙ্কটা সিম্পল ভাবে থাকে তাহলে আমরা শুধুমাত্র কোরিলেশন আর নির্ণয় করব কোইফিসিয়েন্ট করার পরিপ্রেক্ষিতে আমরা সেখান থেকে নির্ণয় করব, অর্থাৎ একটা কমেন্ট করব আর এর মান বিবেচনা করে। ঠিক পরে যদি আমার ওই অঙ্কের মধ্যে তিনটা তথ্য দেওয়া থাকতো, সেই তিনটা তথ্য আমার কি কি ছিল তাহলে? এক্সপ্লেইন, ওপিনিয়ন, ইন্টারপ্রেট। এই তিনটা তথ্য যে কোনো একটা তথ্য যদি আমার অঙ্কের মধ্যে দেওয়া থাকে তাহলে আমাকে অঙ্কে বাধ্যতামূলকভাবে টি টেস্ট অথবা প্রবাবিলিটি ওয়ার করতে হবে। এবার এই টি টেস্ট আর প্রবাবিলিটি ওয়ার করার আবার শর্ত কি? যদি টি টেস্ট করতে চাই তাহলে অঙ্কে আমাকে টি টেবিলের মান দেওয়া থাকবে, অর্থাৎ টি টেস্ট টেবিলের মান দেওয়া থাকতে হবে। তাহলেই আমি টি টেস্ট টেবিলের ক্যালকুলেশন করতে পারবো, টি টেস্ট করতে পারবো। তাহলে টি টেস্টের সূত্র কি শিখলাম? আর √n-2 বাই √1 - r²। এখন এই টি টেস্ট যখনই আমরা করব তখন আবার আমাকে কমেন্ট করতে হবে। দেখেন, এই কমেন্টটা কিসের কমেন্ট? এই কমেন্টটা হচ্ছে টি টেস্টের কমেন্ট। তাহলে কমেন্টে কি বলছে? টি টেস্ট সিএএল অর্থাৎ টি টেস্ট ক্যালকুলেশন, আমরা টি টেস্টের যে ক্যালকুলেশনটা করব সেটা। আর টি টেস্ট টেবিল আমার অঙ্কে যেটা দেওয়া থাকবে। তাহলে টি টেস্ট ক্যালকুলেশন আর টি টেস্ট টেবিল এই দুইটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। টি টেস্ট ক্যালকুলেশন, টি টেস্ট টেবিল, এই দেখেন দুইটা শর্ত দেওয়া আছে। একবার এখানে উপরে কি বলছে? টি টেস্ট ক্যালকুলেশন বড় হবে, টি টেস্ট টেবিল ছোট হবে। যদি হয় তাহলে দুইটি চলকের মধ্যে সম্পর্ক হবে সিগনিফিকেন্ট। আর যদি টি টেস্ট ক্যালকুলেশনের মান ছোট হয়, টি টেস্ট টেবিলের মান বড় হয়, তাহলে দুইটি চলকের মধ্যে সম্পর্ক হবে নট সিগনিফিকেন্ট। তাহলে এটা আমরা কখন করব? এই কমেন্টটা কখন করব? যখন আমাদের টি টেস্ট টেবিলের মান অঙ্কে দেওয়া থাকবে এবং টি টেস্ট টেবিল থেকে আমরা টি টেস্ট ক্যালকুলেশন করব সূত্র দিয়ে। তখনই আমরা এই টি টেস্ট টেবিল আর টি টেস্ট, তখন কিন্তু আর এর মান আমার দরকার হচ্ছে না। আর এর মান আমার এই মুহূর্তে এখানে প্রয়োজন হচ্ছে না। তাহলে আমার এখানে কি দরকার হচ্ছে? টি টেস্ট ক্যালকুলেশন আর টি টেস্ট টেবিল, এই দুইটা দেখে আমাকে ইয়ে দিতে হবে, আমাকে কমেন্ট করতে হবে। তাহলে টি টেস্ট ক্যালকুলেশন যদি বড় হয়, টি টেস্ট টেবিল যদি ছোট হয় মান, তাহলে সেই দুইটা সম্পর্কের মধ্যে সিগনিফিকেন্ট। আর যদি টি টেস্ট ক্যালকুলেশন ছোট হয়, টি টেস্ট টেবিল বড় হয়, তাহলে নট সিগনিফিকেন্ট। দেখেন, তাহলে এই যে অংশ পর্যন্ত আমরা দেখলাম, ঠিক একইভাবে এরপরে আসেন আবার। এরপরে এবার আমাদেরকে কি বুঝতে হবে? যদি আমাদের টি টেবিলের মান না দেয়া থাকতো তাহলে কি করতে হতো? দেখেন, টি টেবিলের মান যদি আমার অঙ্কে দেওয়া নেই এখন, তাহলে তখন আমরা কি করব? তখন কি বলছে দেখেন, যদি অঙ্কে টি টেবিলের মান দেওয়া না থাকে, অর্থাৎ টি টেস্ট টেবিলের মান দেওয়া না থাকে, তাহলে প্রবাবিলিটি ওয়ার করতে হবে। এই প্রবাবিলিটি ওয়ারকে পিই দ্বারা প্রকাশ করা হয়। এই পি এর সূত্র কি? 0.6745 × 1 - r² বাই √n। তাহলে প্রবাবিলিটি ওয়ার করতে হবে। প্রবাবিলিটি ওয়ারের সূত্র কি? 0.6745 × 1 - r² বাই √n। তাহলে এটা যখন আমি করব, এটাতেও আবার আমাকে কমেন্ট করতে হবে। সেই কমেন্ট আবার কি দেখেন বলছে, পি এর মান আর এর মান থেকে, অর্থাৎ অঙ্কে তোমার আর এর মান বের করা বাধ্যতামূলক, আর তো করতেই হবে। তাহলে আর এর সাথে প্রথম অবস্থায় পি তুলনা করতে হবে। কি বলছে? পি এর মান অর্থাৎ প্রবাবিলিটি ওয়ার এর মান আর এর মান থেকে ছোট হলে 6 টাইম অফ পি করতে হবে। 6 টাইম অফ পি তার মানে কি? পি প্রবাবিলিটি ওয়ার এর মান ছোট, আর এর মান বড়। আর এর মান যদি, তাহলে এখানে কি বলছে? পি এর মান আর এর মানের থেকে ছোট, তার মানে পি ছোট আর বড় যদি হয়, তাহলে 6 টাইম অফ পি করতে হবে। তার মানে কি? পির মানের সাথে 6 দিয়ে গুণ করতে হবে। 6 দিয়ে গুণ করলে যা হবে, তখন এবার আমাকে আবার কমেন্ট করতে হবে। তখন কমেন্টের শর্ত কি? তখন কমেন্টের শর্ত দেখেন, আর যদি বড় হবে, 6 টাইম অফ পি যদি ছোট হয়, তাহলে দুইটি চলকের মধ্যে সম্পর্ক হাইলি সিগনিফিক্যান্ট। কিন্তু আর এর মান ছোট, 6 টাইম অফ পি যদি বড় হয়, তাহলে দুইটি চলকের মধ্যে সম্পর্ক নট সিগনিফিক্যান্ট। তাহলে এই যে এতগুলো শর্ত আপনাকে মেনে এই অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে এই যে পর্যন্ত আমরা এতটুক দেখলাম, এরপরে আর আমরা যাচ্ছি না। এরপরে আমাদের র্যাঙ্ক কোরিলেশন, র্যাঙ্কে যাচ্ছি না। তাহলে আমরা আমাদের যে কোরিলেশন, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ছিল,
তাহলে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের শর্ত যদি আমি এক কথায় বলতে চাই, তাহলে প্রথম অবস্থায় আপনাকে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আর এর মান নির্ণয় করতে হবে। আর এর মান নির্ণয় করে যদি আমার অঙ্কের মধ্যে শুধুমাত্র কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বলে, তাহলে আমাদের আর কোনো কাজ নাই, ওটাই পর্যন্ত শেষ। কিন্তু যদি আমার অঙ্কে টি টেস্ট টেবিলের মান দেওয়া থাকে, তখন আমাকে কি করতে হবে? টি টেস্ট ক্যালকুলেশন করতে হবে। কিন্তু কখন? হয় সরাসরি টি টেস্ট টেবিলের মান দেয়া থাকবে, কিন্তু তখন কিন্তু আবার ওপরে বলা থাকবে ওই যে তিনটা শর্ত ছিল। তিনটা শর্ত কি কি? এই যে ওপেন এন্ড, এক্সপ্লেইন আর ইন্টারপ্রেট, তিনটা তথ্য। এরকম তথ্য যদি দেওয়া থাকে, সেখানে অবশ্যই আপনাকে টি টেস্ট টেবিলের মান দেওয়া থাকবে। আর যদি না থাকে, তাহলে প্রবাবিলিটি বার করতে হবে। তার মানে এই তিনটা তথ্য দেওয়া থাকলে আপনাকে টি টেস্ট টেবিল অথবা প্রবাবিলিটি বার বাধ্যতামূলক। যখন আমি টি টেস্ট টেবিল অথবা প্রবাবিলিটি বার যে কোনো একটা করব, তখন সেই তথ্যের উপরে ভিত্তি করে আমরা কমেন্ট করব। বলেন, এই যতটুকু আমি বললাম, এখানে কারোর কোনো প্রশ্ন আছে কিনা, আর বুঝতে পারছেন কিনা আপনারা? ভাইয়া আমি কিছু বুঝি না, আমি 5 মিনিট পরে আইছি। হ্যাঁ, বুঝিনি ম্যাম। ভাই একটু পরে আসার কারণে বুঝতে একটু সমস্যা হচ্ছে, মানে এই আচ্ছা, টি টেস্ট এইটা মূলত ওই তিনটা ওয়ার্ড থাকলেই তো করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পরেরটা। তাহলে দেখেন, আমি আবার একটু নিয়ে যাচ্ছি, দেখেন আপনার জন্য আমার শর্ত কি। প্রথম অবস্থা এটা আমার কোরিলেশন, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আমি নির্ণয় করব, যদি সিম্পল কোএফিসিয়েন্ট অফ বলে নির্ণয় করে নেব, আর কোনো সমস্যা নাই। আমি এখান থেকে এই কমেন্টটা করব। এই কমেন্ট করার পর আমার শর্ত কি? এটা শেষ। যদি এবার এরপরে এই অঙ্কের মধ্যে এই তিনটা তথ্য বলা থাকতো, এই তিনটা তথ্য ওপিনিয়ন, এক্সপ্লেন, ইন্টারপ্রেট, তখনই আমাকে দেখতে হবে টি টেস্ট অথবা প্রবাবিলিটি ওয়ার, এই জায়গায় যেতে হবে। এবার এই দুইটা জায়গায় যাওয়া সত্ত্ব কি? যদি অঙ্কে টি টেস্ট টেবিলের মান দেওয়া থাকে, তাহলে টি টেস্টের সূত্র দিয়ে করতে হবে, এই যে সূত্র। কিন্তু যদি টি টেস্ট টেবিলের মান না দেওয়া থাকে, তাহলে প্রবাবিলিটি ওয়ার সরাসরি করতে বলে না অধিকাংশ ক্ষেত্রে, আবার বলতেও পারে। যদি বলে তাহলে তো প্রবাবিলিটি ওয়ার করবই, আর না বললেও করব, কারণ আমার অঙ্কের শর্ত অনুযায়ী দেওয়া আছে। তখন আমি প্রবাবিলিটি ওয়ার কি করব? প্রবাবিলিটি ওয়ারের সূত্র হচ্ছে এটা, এই যে প্রবাবিলিটি ওয়ারের সূত্র, এই সূত্র দিয়ে সমাধান করব। যখনই আমি এই দুইটা সূত্র নিয়ে আসব, তখনই আমার কমেন্ট হবে এই প্রবাবিলিটি ওয়ারের কমেন্ট এটা। আর যদি আমার টি টেস্টের সূত্র থাকে, তাহলে টি টেস্টের কমেন্ট এটা। ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখেন, তাহলে আমরা এই যে শর্ত পর্যন্ত ছিলাম, এর পরবর্তী অংশে যদি আমরা যেতে চাই, পরবর্তী অংশ দেখেন কি। তাহলে আমরা কিন্তু বলছিলাম আমাদের কোরিলেশন কয় প্রকার? দুই প্রকার, একটা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ছোট হাতের আর, আর একটা র্যাঙ্ক কোরিলেশন বড় হাতের আর। এই যে দেখেন র্যাঙ্ক কোরিলেশন চলে আসছে। এখন এই র্যাঙ্ক কোরিলেশন দেখেন কেমন। র্যাঙ্ক কোরিলেশনের সূত্র একটা, এই যে এই একটা সূত্র আর নিচে একটা সূত্র দেওয়া আছে। আমরা যদি উপরের সূত্রটা দেখতে চাই, দেখেন তো কি বলছে। সূত্রটা বলছে র্যাঙ্ক কোরিলেশন, এখানে বড় হাতের আটটা লেখা নেই। তাহলে এরকম যে আমার বড় হাতের আট দিয়ে আমাকে একে প্রকাশ করতে হয়। তাহলে 1 - 6 সামেশন ডি স্কোয়ার বাই এন কিউ মাইনাস এন। তার মানে সূত্র কি? 6 সামেশন ডি স্কোয়ার বাই এন কিউ মাইনাস এন। এখন এটা ছিল এর সূত্র। যদি আমরা বলি অর দিয়ে যদি দেখি, দেখেন এখানে একটা আরেকটা সূত্র দেওয়া আছে। 1 - 6 সামেশন ডি স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্লাস M1Q মাইনাস M1/12 প্লাস M2Q মাইনাস M2/12 প্লাস M3Q মাইনাস M3/12 প্লাস ডট ডট, এভাবে চলতে থাকবে বাই N Q - N। অর্থাৎ এই এম দ্বারা আর একটা ভেরিয়েবলকে আমার বোঝানো হয়। তাহলে সেখানে এখানে বোঝাচ্ছে কি, এই অংশটা যদি র্যাঙ্ক একটার উপরে নির্ণয় করতে হয়, তাহলে সেটা এটা। আর যদি র্যাঙ্কের অংশ একাধিক থাকে, তখন আমাকে এই অংশ বড় সূত্রটা দিয়ে করতে করতে যেতে হবে। অর্থাৎ র্যাঙ্ক কয়বার আসবে, একবার, দুইবার, তিনবার, একাধিক যদি কোনো কিছু থাকে, তাহলে এটা সিঙ্গেল হইলে একটা। আর যদি সেখানে মাল্টিপ্লাই থাকে, অর্থাৎ দুইটা তিনটা করে র্যাঙ্কের মধ্যে চলে আসে, তখন সেটা করতে হবে। এটা আমরা পরে বুঝবো, ডিটেলস বুঝবো। তাহলে আমরা এখন সূত্রটা দেখলাম জাস্ট। তাহলে এই যে র্যাঙ্ক আমাদের এই পর্যন্ত ছিল, দেখেন এরপরে আরো দুই তিনটা শর্ত আছে। কি বলছে? ডিটারমিনেশন R² অর্থাৎ যদি আমাকে কখনো কোইফিসিয়েন্ট অফ কোরিলেশন করতে বললো, বললো ডিটারমিনেশন করতে, তাহলে R² করতে হবে। নন ডিটারমিনেশন 1 - R²। আর আরো একটা শর্ত আছে কি, দেখেন আর একটা শর্ত আছে। শর্তটা এমন যে
কারেক্ট সামেশন। কারেক্ট সামেশন যদি আপনাকে নির্ণয় করতে হয়, দেখেন এখানে রং সামেশন মাইনাস রং ভ্যালু প্লাস কারেন্ট ভ্যালু, পরে আরেকটা আছে স্ট্যান্ডার্ড ইরোয়ার এসই, তার সূত্র 1 - r² বাই √n। তাহলে এই যে আমরা কিছু শর্ত দেখলাম, এই শর্ত বিবেচনা করে আমাকে এই কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন করতে হবে, অর্থাৎ কোরিলেশনের যে অধ্যায়টা সেটা করতে হবে। দেখেন এই কোরিলেশন করতে গেলে আপনাকে তাহলে এতগুলো শর্ত আপনাকে মাথায় রাখতে হবে। আমি আপনাকে পরামর্শ দেবো এভাবে, আগামী দিন যখন আপনারা ক্লাসে আসবেন তখন অবশ্যই খাতায় এই টোটাল সূত্রটা লিখবেন। টোটাল সূত্রটা, এই যে সূত্রগুলো আমার এখানে আছে, এই টোটাল সূত্রটা আপনার লিখবেন। স্ক্রিনশটগুলো নিচ্ছেন না আপনারা? এই সূত্রগুলো খুব সুন্দরভাবে লিখবেন। সূত্রগুলো লেখা থাকলে কি হবে, যে আপনি নিজেই বুঝতে পারবেন যে কখন কি করতে হবে, কারণ সূত্র আপনার একদিনে মুখস্থ হবে না। এই সূত্রগুলো যত আপনি প্র্যাকটিস করবেন তত আপনার মুখস্থ হবে। তাহলে এই অংশটা আপনাকে সমাধান করার জন্য এই কাজটা করতে হবে। সূত্রগুলোকে আপনাকে সব সুন্দরভাবে খাতায় লিখতে হবে। এখন দেখেন, যদি আমরা একটা অঙ্ক করব না, কিন্তু অঙ্ক জাস্ট একটা দেখব কেমন ভাবে আমাদেরকে অঙ্কটা সমাধান করতে হতে পারে। দেখেন একটা সলিউশন দেয়া আছে, আমার অঙ্কটা এখানে দেয়া নেই। অঙ্কটা আমাদের ধরে নেন দুইটা লাইনে দেওয়া আছে, একটা এক্স দেওয়া আছে, একটা ওয়াই দেওয়া আছে। এই যে হচ্ছে আমার অঙ্ক। এই যে এক্স, দেখেন এক্স এর কিছু ভ্যালু দেওয়া আছে, ওয়াই এর কিছু ভ্যালু দেওয়া আছে। আমার এখানে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন নির্ণয় করতে বলছে। তাহলে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের সূত্র কি ছিল? এই যে আমরা শিখছিলাম ক্যালকুলেশন অফ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। সূত্র কি? আর সমান উপরে অর্থাৎ ভগ্নাংশ আকারে আছে, তার উপরে আছে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এন। বাই আছে √ওভার সামেশন x² মাইনাস সামেশন এক্স তার হোল স্কোয়ার বাই এন, সেকেন্ড ব্রাকেট ক্লোজ, এবং এই দুইটা অংশের মধ্যে সেকেন্ড ব্রাকেট ছিল, আবার একটা সেকেন্ড ব্রাকেট স্টার্ট এবং ক্লোজ, তার মধ্যে আছে সামেশন ওয়াই² মাইনাস সামেশন ওয়াই তার হোল স্কোয়ার বাই এন। তাহলে এই সূত্রগুলো, অর্থাৎ এই যে সূত্রটা, এই সূত্রটার মধ্যে আমার কি কি আছে দেখেন তো, কয়টা শর্ত আছে? এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এই একটা, আর এই দুইটা। তাহলে মোট আমার দরকার তো কয়টা তথ্য? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা তথ্য দরকার। এই ছয়টা তথ্য দেখেন আমার এখানে আছে, সামেশন এক্স, সামেশন ওয়াই, সামেশন x², সামেশন ওয়াই², সামেশন xy। তাহলে এই যে তথ্য আছে এখানে কয়টা? পাঁচটা। আর এন, এন কিভাবে বের করব? এন বলছিলাম আমার কাছে এর তথ্যের যে অবজারভেশন, অর্থাৎ কয়টার উপরে নিয়ে আমরা কাজ করছি, কয়টা তথ্য নিয়ে, সেই তথ্য কয়টাই আমার হচ্ছে আমার কাছে এন এর মান। দেখেন এন এর মান 1 2 3 4 5 6। দেখেন এখানে এন এর মান 6 দেওয়া আছে। দেখছেন এন এর মান 6 দেওয়া আছে। তাহলে মোটামুটি আমরা যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আমরা যে করব, সেই কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন সম্পর্কে সামান্যতম একটা ধারণা পাওয়া গেল। जी भैया। আচ্ছা, হ্যাঁ হয়ে গেছে। এবার দেখেন হ্যাঁ। এরপরে যদি আমরা একটু আসি, এর দেখেন একটা কমেন্ট আছে। এই কমেন্টটা দেখেন কিভাবে বলছে। তাহলে সমান 0.7990 আমার কাছে ছিল। তাহলে এই যে অংশটা আমার কাছে আসছে, এই অংশটা নিয়ে যদি এখন আমি কাজ করতে চাই, দেখেন আমাদের হেয়ার দিয়ে কিভাবে বলছে। হেয়ার আর সমান এত, সো দেয়ার ইজ এ মডারেট ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন বিটুইন সেলস অ্যান্ড প্রফিট। কারণ আমরা সেলস আর প্রফিট নিয়ে কাজ করছিলাম। যখন আমরা সেলস আর প্রফিট নিয়ে কাজ করছি, আমাদের অঙ্কটায় দেখেন তো, আমরা যখন সূত্রর কাছে গেছিলাম, সূত্র দেখেন তো, সূত্রের অংশে যদি আমরা আসি, সূত্রের সেই কমেন্টটাকে আমরা একটু খেয়াল করব। সূত্রের কমেন্টটা কি বলা ছিল? এই যে দেখেন তো, আর এর মান আমার যেটা হবে বলছিল, কমেন্ট হেয়ার আর সমান এত, সো দেয়ার ইজ এ ডট ডট ডিগ্রি অফ পজিটিভ অর নেগেটিভ কোরিলেশন বিটুইন টু ভেরিয়েবলস। তাহলে টু ভেরিয়েবলস বলতে কি? যে দুইটা তথ্য নিয়ে আমরা কাজ করব সেই দুইটা ভেরিয়েবলস। আর এখানে কি? সো দেয়ার ইজ এ ড্যাশ ডিগ্রি, অর্থাৎ আহ, তিনটা তথ্য, হাইয়ার, মডারেট, তিনটা না সরি চারটা কিন্তু, লোয়ার, মডারেট, হাইয়ার আর পারফেক্ট। অর্থাৎ ওয়ান হলে পারফেক্ট, অনের উপরে যাবে যাবে না। তাহলে লোয়ার, মডারেট, হায়ার, এই যে অংশটা এবং পারফেক্ট, আমার যে ডিগ্রিটাই আসবে সেই ডিগ্রি, আর তার সাথে পজিটিভ আর নেগেটিভ তো আমার আছেই। তাহলে এই ছিল আমাদের তথ্য। তাহলে আমরা মোটামুটি আমাদের যে সূত্র, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের সূত্র এবং আমরা যে র্যাঙ্ক কোরিলেশনের সূত্র, সূত্রগুলো আমরা সুন্দর করে আগামী ক্লাসে আসার সময় অবশ্যই আমরা একটু মনে রাখার চেষ্টা করব। র্যাঙ্ক কোরিলেশন দরকার নেই আপনাদের মনে রাখার, আপনারা শুধুমাত্র আগামী ক্লাসে আমি আপনাদেরকে বলবো। আগামী ক্লাস বলতে তো কবে? আগামী কাল তো মনে হয় টেক্সট ক্লাস আছে নাকি আমার? হ্যাঁ, কাল আমি যে হলিডে ক্লাস না ভাইয়া? নিছিলাম ভাই,
আচ্ছা, তাহলে আমাদের এই যে অংশটা আমরা দেখলাম, তাহলে এখন আমাদের কি করতে হবে? তাহলে এই অংশটুকু বিবেচনা করে আমরা আমাদের আগামী যে ক্লাস আছে সেই ক্লাসে আমরা এরপর থেকে কি করতে পারবো, এখান থেকে করতে পারবো, তাই না? আচ্ছা, কারোর কি কোনো প্রশ্ন আছে এই আমরা যতটুকু আলোচনা করলাম? না ভাই। আচ্ছা, তাহলে আমার মানে আপনাদের প্রতি একটা দাবি থাকবে, আপনারা আগামী দিন ক্লাসে আসার আগে অবশ্যই এটা সুন্দর করে কাগজে লিখবেন, আপনাদের খাতায় লিখবেন, ঠিক আছে? তাহলে আজকে এ ঠিক আছে। পর্যন্ত। ভালো থাকবেন আপনারা, আমরা আগামী দিন আবার এর পরবর্তীতে, আচ্ছা আগামী দিন তো আমাদের ট্যাক্স, আগামী যে ক্লাস সেটা সম্ভবত ভাইয়া ট্যাক্স ক্লাস। হ্যাঁ বলেন। ভাইয়া আমি ক্লাসটা করতে পারিনি। আমার নেটে প্রবলেম হচ্ছিল আর দেরিতে জয়েন করছি। যদি আ- রেকর্ডিংটা আজকে হ্যাঁ, দেওয়া যায় তো। রেকর্ডিং এখনই দেখে মিলন ভাইয়াকে এখন হয়তো দিতে পারবে না, আগামীকাল পেয়ে যাবেন, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন আপনারা।